পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি এবার ইডির নজরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকা একাধিক জমি। ইডি সূত্রে দাবি, পার্থ অর্পিতাকে জেরা পর্বে কলকাতা ও শহরতলিতে একাধিক ফ্ল্যাটের পাশাপাশি মিলেছে বেশ কিছু জমির প্লট সংক্রান্ত তথ্য। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে একাধিক নথিপত্র যা পেয়েছেন ইডি কর্তারা, সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন ইডি তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, এখানে বেশ কিছু অন্যান্য ফ্ল্যাটের নথিপত্র পাওয়ার পাশাপাশি একাধিক জমির প্লটও মিলেছে, যা কেনা হয়েছিল একাধিক রিয়েল এস্টেট কোম্পানির নামে। অর্পিতা মুখোপাধ্যায় নিজের নামেও কেনার পাশাপাশি আরও বেনামেও এই সমস্ত জমির প্লট কেনা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। এর পাশাপাশি নজরে এই সমস্ত ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া গোল্ড বার বা সোনার বার। ইডি সূত্রে খবর, নগদ টাকা কনভার্ট করা হয়েছিল এই সমস্ত সোনার বারে। এর পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় অনিরুদ্ধ ব্যানার্জির সাথে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এসএসসি দুর্নীতিকাণ্ডে 8টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ইডি। 8টি শেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করল ইডি। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে, এমনটাই অনুমান ইডির তদন্তকারীদের। পার্থ অর্পিতার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও ইডি সূত্রে খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এসএসসি দুর্নীতিকাণ্ডে 8টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ইডি, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সঙ্গীতা, যেটা ইডি সূত্রের খবর, এসএসসি দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা 8টি ব্যাংক অ্যাকাউন্টের খবর পান এবং তারা যেটা জানতে পারেন যে একাধিক শেল কোম্পানি, ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল এবং এই সমস্ত কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকা মানি লন্ডারিং করা হয়েছে, নয়ছয় করা হয়েছে। এবং এই তথ্য পাওয়ার পর যেটা ইডি সূত্রের খবর, এই 8টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই তারা ফ্রিজ করে দিয়েছেন। ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে যে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করা যাবে না, ট্রানজাকশন করা যাবে না। এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটা নিয়েও কিন্তু তারা তথ্য সংগ্রহ করছেন এবং তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রানজাকশন হয়েছে, কোনোভাবে কোনো ধরনের মানি লন্ডারিং এর জন্য সেটা ইউজ করা হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের কাছ থেকে স্টেটমেন্ট চাওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু যেটা ইডির তরফে আমরা জানতে পারছি যে গত কয়েকদিনে তারা কিন্তু একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছেন, যার মাধ্যমে কিন্তু তারা মনে করছেন, তাদের আশঙ্কা যে কোটি কোটি টাকার কিন্তু লেনদেন হয়েছিল এবং লন্ডারিং করা হয়েছিল। সেই 8টি ব্যাংক অ্যাকাউন্ট, শেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং টাকার যে লেনদেন সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হবে। যেহেতু এখন তারা কাস্টাডিতে রয়েছে, কাস্টাডিতে থাকাকালীন কোনো ধরনের ট্রানজাকশন সেই অ্যাকাউন্টে করা যাবে না বা করতে পারবেন না তারা, তাই কিন্তু তারা তথ্য সংগ্রহ করছেন। আগামী দিনে কিন্তু সেই অ্যাকাউন্টও ফ্রিজ করা হবে বলেই আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা শুরু। ইডি সূত্রে খবর, দুজনেরই ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখা হচ্ছে, একই সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে দুজনের বয়ান। ইডি সূত্রে খবর, রাতভর কান্নাকাটি করেছেন অর্পিতা। দুজনের রাতের খাবারে ছিল ভাত, একটা রুটি আর বেগুনের তরকারি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা শুরু করেছে ইডি। ইডি সূত্রে খবর, দুজনেরই ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, রাতভর কান্নাকাটি করেছেন অর্পিতা। দুজনের রাতের খাবারে ছিল ভাত, একটা রুটি আর বেগুনের তরকারি। গতকাল জোকাই এসআই হাসপাতালে ঢোকা বেরোনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেন তিনি। তবে দলনেত্রীর প্রতি তার আনুগত্য যে এখনো অব্দি অটুট, তা স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা কি বলবে? ইএসআই হাসপাতালে নাটকীয় পরিস্থিতি। হাসপাতালে ঢোকার মুখে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়।
আর ঢোকা বেরোনো দুই সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। দলের সিদ্ধান্ত দেখে নিন। মন্ত্রিত্ব দলের সমস্ত পদ হারানোর পর প্রথমবার মুখ খুললেন তিনি, আর এরই সঙ্গে কি দলের একাংশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য অটুট থাকলেও দলের একাংশের প্রতি কি ক্ষোভের স্পষ্ট ইঙ্গিত দিলেন পার্থ চট্টোপাধ্যায়? মন্ত্রী পদ থেকে সরানোর মমতার সিদ্ধান্তে অসন্তুষ্ট না হলেও দলের সমস্ত পদ থেকে হটানোর সিদ্ধান্তে কি বেজায় ক্ষুব্ধ তিনি? ষড়যন্ত্র বলতে কার দিকে আঙুল তুললেন পার্থ চট্টোপাধ্যায়? শুক্রবার জোকার ইএসআই হাসপাতালে ঢোকার সময় পার্থ দাবি করেন তিনি ষড়যন্ত্রের শিকার। তখনই প্রশ্ন উঠতে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র বলতে কাদের দিকে ইঙ্গিত করলেন, আর হাসপাতাল থেকে বেরোনোর সময় এই প্রশ্ন করতেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সদ্য প্রাক্তন মহাসচিব। দলের সিদ্ধান্ত দেখে নিন। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে শুক্রবার বিস্ফোরক পার্থ। দলের সিদ্ধান্ত কি ঠিক? সময় ঠিক তদন্তকে প্রভাবিত করতে পারে। কিন্তু হাসপাতাল থেকে ঢুকতে বেরোতে বিস্ফোরক মন্তব্য করলেও দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্য যে এখন অবধি অটুট তা স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এখনো অটুট থাকলেও দলের শীর্ষ নেতৃত্বের একাংশের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়? 6 দিন লাগার কারণটা হচ্ছে একটাই, যে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছিল যে পার্থ চ্যাটার্জি যদি মুখ খুলে দেয় তাহলে তৃণমূলের অনেক বড় বড় নেতাকে পথে এসে বসতে হবে। মন্ত্রিসভা থেকে সরানোটা মমতা ব্যানার্জি চর মারফত কথা বলে কোন রকম ভাবে ওটা ম্যানেজ করে নিয়েছে। এখন উনি পার্টি থেকে হটানোটা মানতে পারেননি, যেহেতু তার সাথে সেইভাবে কোনো কথা হয়নি। পার্থবাবু নিজেই বুঝতে পারছেন না যে তিনি সত্যি সত্যি কার দ্বারা আক্রান্ত হয়েছেন। তিনি মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে কোনো লাভ নেই, তাতে ভবিষ্যতে হয়তো আরো বড় কোনো ক্ষতি হতে পারে। কিন্তু দলের যে নেতৃত্ব সাসপেন্ড করেছে তার সম্পর্কে নিশ্চয়ই পার্থবাবু খুশি নন। ব্যক্তিগত বৈরিতা আছে কি নেই তা আমি জানি না, মনে হচ্ছে যে এর পেছনে একটা সত্যি সত্যি একটা বড় রকমের কিছু আছে। পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষভাবে সিবিআই ইডির দ্বারা গ্রেপ্তার হচ্ছে। ওর ঘনিষ্ঠ মহিলার থেকে অনেক টাকা উদ্ধার হয়েছে। ওকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে। উনি যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী, ষড়যন্ত্রবাদী। বৃহস্পতিবার নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরের বাইরে থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়, আর এদিন বিধানসভাতেও পার্থ চট্টোপাধ্যায়ের ঘরের বাইরে নেমপ্লেট খোলা হয়। সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কি বক্তব্য শুনবো। দিদি তো সিদ্ধান্ত নিতে চাননি, তাই উনি সই করেননি ওই ডিসচার্জ লেটারে। উনি ছিলেন না, পার্টির ভিতরে বিদ্রোহ শুরু হয়েছে, বাধ্য হয়ে উনি মেনে নিয়েছেন। 7 দিন লেগেছে ডিসিশনটা নিতে। তো সেজন্য পুরো পার্টিটা ডুবে যাচ্ছিল, পার্টিকে বাঁচাবার জন্য ওকে বাদ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তারা যতই বলুন আমরা কিছু জানি না, তো এত জায়গায় টাকার সব বান্ডিল বান্ডিল নোট পড়ে আছে, ফ্ল্যাট ভর্তি হয়ে কেউ কিছু জানতেন। ওনার পাশে বসে এরকম ডাকাতি হচ্ছে উনি জানতেন না, সবাই সব জানে। এখন আমার মনে হয় সব বেরোবে আস্তে আস্তে। মেডিকেল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি। গাড়ি থেকে নামতে নারাজ অর্পিতা ভেঙে পড়েন কান্নায়, টেনে হিঁচড়ে তোলা হয় হুইলচেয়ারে। কখনো হাউ হাউ করে কাঁদলেন, কখনো কাঁদতে কাঁদতে গাড়ির সিটে লুটিয়ে পড়লেন, কখনো গাড়ির সামনে মাটিতেই বসে পড়লেন, কখনো গাড়ি থেকে নামবেন না বলে আকুতি করলেন, কখনো আবার বললেন তিনি আর পারছেন না। অর্পিতা কি বলবে? শারীরিক পরীক্ষা করতে নিয়ে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে ঘিরে শুক্রবার দুপুরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হলো জোকা ইএসআই হাসপাতালে। একসময় যে অর্পিতা ঝড় তুলতেন রিয়েলে তিনি এখন ইডির হাতে গ্রেফতার হওয়ার পর হাউ হাউ করে কাঁদছেন। আর শুক্রবার জোকা হাসপাতালে যতক্ষণ এই নাটকীয় পরিস্থিতি চলল ততক্ষণ ছায়ে গাড়িতে বসে থাকলেন পার্থ চট্টোপাধ্যায়।
মিনিট 5 পর রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করা হয় অর্পিতাকে। তোলা হয় হুইল চেয়ারে, এরপর নিয়ে যাওয়া হয় এমার্জেন্সি বিভাগে। হুইল চেয়ারে বসেও কাঁদতে কাঁদতে ছটফট করছিলেন তিনি। উনিও ঘর থেকে বেরোবার সময় বলছিলেন বিজেপির চক্রান্ত, ও কার চক্রান্ত, কান্নাকাটি করলে তো আর বাঁচা যাবে না। হ্যাঁ, যদি সত্যি সত্যি উনি দোষী নন, ওনাকে ফাঁসানো হয়েছে, ওনারও বলা উচিত যে ওনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তাহলে হয়তো লঘু হতে পারে সাজা। উনি কান্নাকাটি না করে সত্য সামনে নিয়ে আসুন। এখন কেউ কাঁদলে আমি কি করবো? আমি তো আর মোচাতে যাব না। যদি কেউ কোনো অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, ভুল হয়ে থাকলে সংশোধন হবে, অন্যায় করে থাকলে আইনে বিচার হবে। আজ থেকে 1 দশক আগে এই অর্পিতার দু চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। बुरा ही सही, पर कुछ लोग मेरे बारे में सोचते बहुत है। শহরতলি থেকে টালিগঞ্জে স্টুডিও পাড়ায় যাওয়া আর 5টা সাধারণ মেয়ের মতোই ছিলেন অর্পিতা। 2009 থেকে 2011 পর্যন্ত চলচ্চিত্র পরিচালক সংঘমিত্রা চৌধুরীর 3টি ছবিতে কাজ করেছিলেন। ও তখন বেলঘরিয়া থেকে প্রথম দিকে একদম ট্যাক্সিতেই আসতো, তারপরে ওড়িয়া ছবিতে কিরকম নাচ টাচ হয়, একদিন নেচেও দেখিয়ে দিল আমাদেরকে। তো বরাবর খুব মজা করতো, সেটে খেতে ভালোবাসতো। আমরা ওকে মোটা হয়ে যাচ্ছে বলে ওকে আমি খেতেই চাইতাম না। দেখলাম উদয়ন সংঘর যেটা পার্থ চ্যাটার্জির পুজো, তার ও মুখ, কখনো ভাবতে পারিনি যে ওর পরিণতি এরকম হবে। কিন্তু সেই অর্পিতাই এখন সংবাদ শিরোনামে। কোটি কোটি টাকা ও গয়না উদ্ধার এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের সৌজন্যে স্টুডিও পাড়া থেকে বহু দূরে ইডি হেফাজতে। সন্দীপ সরকার, সঞ্চয়ন মিত্র ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে গ্রেফতার হওয়ার পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়েও শুরু হয়েছে বিতর্ক। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর পিএইচডিতে কোনো বেনিয়ম হয়নি বলেই জানালেন তার পিএইচডি গাইড ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, কিন্তু এরপরও এই নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। গ্রেফতার হওয়ার 6 দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল, কিন্তু তারপরেও বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি বিতর্কও নতুন করে মাথাচাড়া দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক অনিল ভুইমালি। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডির গাইড ছিলেন। উনি নিয়ম মতোই পরীক্ষা দিয়েছেন এবং একসাথে 10-12 জন বসেছিলেন, পরীক্ষা দিয়েছেন। অন্য ছাত্র যেমন ট্রিটমেন্ট তাকেও করা হয়েছে। সেটা তো তার পদে ছিলেন, হয়তো সেই জন্য গাড়ি নিয়ে এসেছিলেন। আমার মনে হয় কোনো রকমের প্রভাবের ব্যাপার এখানে নেই। একদিন আগেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা অভিযোগ করেন, যেখানে পিএইচডির কোর্স ওয়ার্কে 75% হাজিরা বাধ্যতামূলক, সেখানে মাত্র 2 দিন হাজিরা দিয়েই ডক্টরেট ডিগ্রি ছিনিয়ে নিয়েছেন রোম্যান্টিক চোর পার্থ। পার্থর পিএইচডির গাইড এবং কো গাইডকে অতি সত্বর বরখাস্ত করা দরকার। এদিন সেই সব অভিযোগ অস্বীকার করে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি গাইডের দাবি, উপস্থিতির সংখ্যা কিছুটা কম হওয়া বড় কোনো সমস্যা নয়। তিনি এসেছেন, ক্লাস করেছেন, হয়তো 2-1টা ক্লাস কম থাকতে পারে। আসলে কোর্স ওয়ার্কের ভর্তি হওয়ার পর, কোর্স ওয়ার্ক কমপ্লিট হওয়ার পর অ্যাসাইন করা হয় নিয়ম অনুযায়ী। সুতরাং আফটার কমপ্লিটিং এভরিথিং, আই ওয়াজ অ্যাসাইন্ড অ্যালং উইথ প্রফেসর বিপুল মালাকার অফ যাদবপুর ইউনিভার্সিটি টু গাইড হিম। বিজেপির অভিযোগ, নিয়ম না মেনে প্রভাব খাটিয়ে পিএইচডি হাসিল করেন পার্থ চট্টোপাধ্যায়, সাহায্য করেন গাইড অনিল ভুইমালি। বিজেপির দাবি, এরপরই 2015 এপ্রিলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে দেওয়া হয় অনিল ভুইমালিকে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি গাইড অনিল ভুইমালির দাবি, পিএইচডির জন্য 2009 সালে প্রথমবার রেজিস্ট্রেশন করেন পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে থিসিস শেষ করতে না পারায় 2011 সালে লিখিতভাবে আরও সময়ের জন্য আবেদন করেন। 2012 সালে ফের তিনি রেজিস্ট্রেশন করেন। 2014 সালে অবশেষে তিনি পিএইচডি সম্পূর্ণ করেন। সেটা হচ্ছে উনি 2009 সালে শুরু করেছিলেন এবং থিসিস জমা দিয়েছেন 2014 সালে। সুতরাং এক্ষেত্রে সেই 1 বছরের ব্যাপারটা কিন্তু খাটে না। সুতরাং ভাইস চ্যান্সেলর হওয়ার যে যোগ্যতা সবটাই আমার ছিল এবং অন্য বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য আছেন তাদের যে যোগ্যতা, আমি মনে করি আমার যোগ্যতা তাদের থেকে কোনো অংশে কম ছিল না। প্রভাব খাটানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের থিসিস জমার সময়ে ইন্টারভিউ প্যানেলে থাকা আরেক অধ্যাপক। প্রশ্ন যিনি এক্সপার্ট ছিলেন, এক্সটার্নাল এক্সপার্ট, বাইরে থেকে ইউনিভার্সিটি গেস্ট ছিলেন, তিনিও প্রশ্ন করেছিলেন, আমরাও প্রশ্ন করেছি, এই আর কি। তো এক্সটার্নাল এক্সপার্টই বেশি প্রশ্ন করেছেন। আমার মনে হয়নি সেরকম যে প্রভাব পেটেছে কিছু, হ্যাঁ, এটা ফেয়ারলি হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়ে রাজনৈতিক তরজা থেমে নেই।
পিএইচডি করবার নির্দিষ্ট যে গাইডলাইন রয়েছে বিশ্ববিদ্যালয়ে তাকে লঙ্ঘন করে, তাকে না মেনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কেউ এবং সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যোগসাজশে এই পিএইচডিটা করা হয়েছে। ডক্টর শঙ্কর ঘোষ এই কথাটা লেখার আগে ওনারও কিন্তু অন্তত 5 বার ভাবা উচিত যে ওনার পিএইচডি করা নিয়ে শিলিগুড়িতে এবং বিশ্ববিদ্যালয় চত্বরে কত রকমের আলোচনা এবং অভিযোগ সেই সময় উঠেছিল। তাই শঙ্করবাবুর মতো একজন মানুষ, তার কাছ থেকে আমরা এই ধরনের অভিযোগ শুনতে রাজি নই। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিড়ম্বনা চরমে। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। গত বছরের খরার পর এবছর ধীরে ধীরে যোগান বাড়ছে ইলিশের। বাজারের নিয়মেই দামও তাই কমছে। 1 কেজির ইলিশ পাওয়া যাচ্ছে 1200 টাকা কেজি দরে। তার থেকে ওজন বেশি হলে দামও একটু বেশি, তবে যোগান বাড়লে দাম কমবে বলে আশাবাদী বিক্রেতারা। দাম মাঝখানে তো ভীষণ বেশি ছিল, এখন একটু কমেছে। প্রচুর মাছ দেখছি, কিন্তু সেই টেস্ট নেই। কিন্তু আগে যে ইলিশের যে গন্ধটা পেতাম কিংবা যে খেয়ে আনন্দ, সেই আনন্দটা নেই। এবছর গত বছরের তুলনায় একটু বেশি দেখছি। দাম কিরকম? দাম তো 1500-1600 টাকা করে কিলো চাইছে। ইলিশ খেয়ে মজা পাবো তো বলতে পারছি না। 1500 রুপিস পার কেজি যদি হয় তাহলে তো আউটগোটা কত ভাবছেন, তাই সুতরাং মজা কত পাবো আমি বলতে পারছি না। তবে আগের থেকে একটু বেশি আছে, একটু এবার একটু উঠেছে। আগে যেরকম ছিল না আগের বছর, এবছর তো মোটামুটি উঠেছে। এগুলো ডায়মন্ড আছে, বালেশ্বর আছে, তারপর আপনার রায়পুরের আছে, কাকদ্বীপ আছে, নামখানার আছে, সব জায়গার আছে। আগে যেমন এই মাছ 1600-1700 টাকা ছিল ছোট মাছ, 1 কিলো সাইজের মাছ, এখন 1200 টাকা বেচা যাচ্ছে। আর ওই 600-700 যেন মাছ 1000 টাকা, 950 টাকা এগুলো।